আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে মালিহা হোসাইন। দুদকের তলবের আগেই দেশ ছাড়ার সাবেক আইজিপি বেনজিরের ভাগ্যে কি অপেক্ষা করছে? আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নিয়ে কি একসময়ের দুর্দান্ত প্রভাবশালী পুলিশের এই কর্মকর্তা নিজের বিপদ বাড়াবেন? বিশেষজ্ঞরা বলছেন, জিজ্ঞাসাবাদে হাজির না হলে তার বিরুদ্ধে দুদকের মামলা বা পরবর্তী আইনি পদক্ষেপে বাধা থাকবে না। শাস্তি হতে পারে সর্বোচ্চ 10 থেকে 12 বছর। গেল 4 মে পরিবার সহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন পুলিশের এই কর্মকর্তা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বেনজির সাহেব আসে না এই বাসায়? গত সপ্তাহে তো আসছিল শুনলাম। হ্যাঁ, মালিকের নাম তো জানেন? হ্যাঁ, নাম জানি। কি নাম? সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে দুদক কর্মকর্তাদের বিস্ময় বাড়ছে। 200-র অধিক দলিল জব্দের পর নতুন করে তার নামে বেনামে আরো কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য মিলেছে। স্ত্রী সন্তানদের পাশাপাশি শাশুড়ি ও স্বজনদের নামেও গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। দুদক যদি মামলা করে আদালত ঠিক করবে। বেনজিরের দুর্নীতির ফিরিস্তি নিয়ে রাজনীতির মাঠ থেকে শুরু করে বিভিন্ন মহলে যখন আলোচনার খোরাক জোগাচ্ছে, তখন পরিবার সহ অনেকটাই আত্মগোপনে বেনজির। তথ্য বলছে, সম্পদ জব্দের আগেই পরিবার নিয়ে দেশ ছেড়েছেন তিনি। দুদকের দেওয়া চিঠি এখন পর্যন্ত পড়ে আছে তার অ্যাপার্টমেন্টের অভ্যর্থনা কক্ষেই। আজ থেকে 5 দিন আগে দিয়ে গেছে, আমরা রিসিভ করে রেখে দিছি। তারপরে আপনারা ওনার কাছে পৌঁছায় দেন না? ওনার ছিল না। কয় তারিখ থেকে ওনাকে দেখতেছেন আপনারা? আমি যতটুকু জানি যে সপ্তাহ 3 হয়েছে দেখিনি আমি। তার আইনজীবীদের সাথেও নেই কোনো যোগাযোগ। উনি আসলে 4 তারিখে দেশ ছাড়ছেন, সেক্ষেত্রে এখন দুদককে কিভাবে ফেস করবেন আপনারা? আমি এখনো জানি না, আমার সাথে কথা হইলে পরে জানাবো। আপনার সাথে কি কথা হয়েছে ওনার? না না না। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, আগামী 6 জুন দুদকের তলবে হাজির না হলে কি পদক্ষেপ নিবে সংস্থাটি? দুদকের জ্যেষ্ঠ এই আইনজীবীর মতে, মামলাসহ পরবর্তী যে কোনো আইনি পদক্ষেপ নিতে বাধা থাকবে না। আইন অনুযায়ী ওটা জারি হয়েছে, যেহেতু ওনার বাসার কেয়ারটেকার রিসিভ করেছে। এখন ওইটা দুদকে এই নোটিশটা ওনার কাছে যাইছে কিনা সেটা আমার দেখার বিষয় না। ওনাকে ছাড়াই অনুসন্ধান পর্ব শেষ হবে। ওনাকে সুযোগ দেওয়া হয়েছিল, উনি যদি সুযোগ গ্রহণ না করে, আমরা এখনও আশা করছি উনি সুযোগটা গ্রহণ করবে। সুযোগ যদি গ্রহণ না করে, অনুসন্ধান কাজ অনুসন্ধানের মতো আইন ও বিধি অনুযায়ী চলবে। এক সময় শেষ হয়ে কমিশনের রিপোর্ট দাখিল করবে। যেহেতু ওনাকে সশরীরে হাজির হইতে বলেছে, ওনার আশাটা আমি মনে করি বাধ্যতামূলক। এর আগে সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা, পি.কে. হালদার সহ অনেক অভিযুক্ত পলাতক দেশের বাইরে থাকায় তাদের বক্তব্য ছাড়াই মামলা করে দুদক। কাজেই বেনজিরের ক্ষেত্রেও পরবর্তী পদক্ষেপ নিতে কোনো বেগ পেতে হবে না বলে মনে করেন দুদকের সাবেক এই মহাপরিচালক। এখন তিনি যদি আত্মপক্ষ সমর্থনের জন্য হাজির না হন, যে বিস্তর প্রমাণাদি পাওয়া গেল তার বিপক্ষে আত্মপক্ষ সমর্থনে তার বক্তব্যের কিছুই নেই, সুতরাং এটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কথা অভিযোগটা, এবং সেটা যদি হয় তাহলে মামলায় রূপান্তর হবে, অর্থাৎ একটা মামলা দায়ের করবে সরাসরি। দুদকের যেটি আছে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ, সেই মামলায় 10 বছরের সাজার সর্বোচ্চ, তার সাথে তার যে সয় সম্পত্তি আছে সবগুলোই বাজেয়াপ্ত হবে, জরিমানা হবে। একইভাবে মানি লন্ডারিং আইনে 12 বছরের সাজা। 23 ও 26 মে দুদকের 2 দফা করা আবেদন আমলে নিয়ে বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা বিভিন্ন সম্পত্তির দলিল, ঢাকার ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার জব্দের নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন আদালত। সুমন তানভীর, RTV, ঢাকা। লাশের পাশে কাগজে লেখা ছিল, রেপিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শান্তি নিলাম। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের মাটি প্রপার্টিজ থেকে আরিফুল ইসলাম নামে জাপান প্রবাসীর অর্ধগলিত লাশ উদ্ধার হওয়া মরদেহের পাশে চিরকুটে এমনটা লেখা ছিল। গেল রাতে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর আরিফুলের সঙ্গে থাকা স্ত্রী পরিচয় দেয়া পারভিন আক্তার নামে কানাডার প্রবাসী নারী পলাতক রয়েছেন। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তাইমুর ইসলাম রায়হানের রিপোর্ট, জানাচ্ছেন এয়ার বাদল। বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের 2 নম্বর রোডের মাটি প্রপার্টিজের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় 17 মে বিকেল 4:09 জাপান প্রবাসী আরিফুল ইসলাম ও পারভিন ওই ভবনে প্রবেশ করেন এবং 18 মে ভোর 6:31 পারভিন আক্তার সেখান থেকে একা বেরিয়ে যান।
এর আগে গেল মাসের 17 তারিখে ওই ভবনে 7 দিনের জন্য ফ্ল্যাট ভাড়া নেন আরিফুল ইসলাম, যেখানে স্ত্রী পরিচয়ে তার সঙ্গে ওঠেন পারভিন আক্তার নামে কানাডা প্রবাসী নারী। শনিবার রাতে মাটি প্রপার্টিজ থেকে পুলিশকে জানানো হয় ওই ফ্ল্যাটে লাশ পাওয়া গেছে। পরে আরিফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার করা হয়। লেখা ছিল, আমার জীবনে শান্তি নষ্ট করে দিচ্ছে এই রেপিস্ট, ব্ল্যাকমেইলার সে, তার নিজের ইচ্ছাই আমার হাতে ধরা দিচ্ছে। নিজের হাতে এই রেপিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শান্তি নিলাম। নিহতের স্বজনরা জানায় আরিফুলের দেশে আসার বিষয়টি জানতেন তারা। স্বজনদের দাবি পারভিন আক্তার আরিফুলের স্ত্রী ছিলেন না। যে মেয়েটার নাম্বারটা কালেক্ট করার পরে আমরা ওই মেয়েটা যে যোগাযোগ করছে, ওই মেয়েটা লাস্ট লোকেশন দেখাইছে 18 তারিখ সকাল 10টা পর্যন্ত সে বলছে এয়ারপোর্টে। তারে 17 তারিখ রাত্রি মেরে ফেলছে পরে সে 18 তারিখ ওই যে লোকেশন দেখাইছে 18 তারিখ সে উইলে এয়ারপোর্ট থেকে দেশ ছেড়ে চলে গেছে, নাই তো কোথায় গেছে। আমরা এটার সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার চাই, এটাই আমাদের দাবি। পুলিশ বলল যে আরিফ নামের একটা ছেলে পাইছি, আপনারা আসেন। আসার পরে আমরা এই বাটারা গেছি বসুন্ধরা আবাসিক এলাকা, গিয়ে ব্লক সি রোড 2 হাউসটা সঠিক জানি না, ওইখানে তার লাশ পাইছি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। লাশটি পৌঁছে গিয়েছে, লাশের যে শরীরে গলার দিকে এবং ঘাড়ে ছুরিকাঘাতের কিছু চিহ্ন রয়েছে। আরিফুল ইসলাম তার মোবাইল নাম্বার এবং এনআইডি দিয়ে অনলাইন এনবি যে অনলাইনে ওই স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো এখানে বুকিং দেওয়া যায়, সেটা বুকিং দেয়। ম্যানেজারকে জিজ্ঞাসা করেছিলাম, তো তিনি যে উত্তরটা দিয়েছেন সেটা আমাদেরও কাছেও সন্দেহমূলক। তো তিনি বলেছেন যে 24 তারিখে 17 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বুকিং ছিল। এর মধ্যে তারা আর ওই রুমটাতে চেক করে নাই। 24 তারিখে একবার গিয়ে নক করেছে, কিন্তু ভেতরে কোনো সারা শব্দ না পরে তারা আর ইন দ্য মিন টাইম তাদের কি একটা কারণে তারা ব্যস্ত হয়ে গেছে, আর তারা নক করেনি। তো এটা আমাদের কাছে সন্দেহ তালিকায় আছে। আমরা তদন্ত করে দেখছি। আর বাদল, RTV, ঢাকা। বৃষ্টি না হওয়ায় সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সীমান্তের 5টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে আছে এসব এলাকার কয়েক লাখ মানুষ। সিলেট শহরের নিম্নাঞ্চলে পানি ঢুকে 4000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, তলিয়ে গেছে রাস্তাঘাট। সুনামগঞ্জে কিছুটা বেড়েছে সুরমা, বৌলাই, রক্তি ও জাদুকাটা নদীর পানি। সুরমার পানি ছাতক উপজেলার একটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এই জেলায় বড় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কষ্টে আছেন দুর্গত এলাকার মানুষ। দর্শক, বন্যা পরিস্থিতি জানাতে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। বন্যার পানি কমেছে কিনা জানাবেন আমাদের বিস্তারিত। ধন্যবাদ মারিহা। ভারত থেকে নেমে আসা যে ওজান ঢল এবং অতি বৃষ্টির কারণে সিলেটে আকস্মিক যে বন্যা দেখা দিয়েছিল, সেই বন্যাতে প্রচুর পরিমাণ মানুষ তারা কিন্তু পর্যদস্ত হয়েছেন এবং সেই বন্যার যে ভয়াবহতা সেটার ছোঁয়া কিন্তু সিলেট নগরীতেও লেগেছে। সুরমার যে নদীটি আছে, সুরমা নদী, সেই নদীর কোথাও কোথাও পানি বৃদ্ধি পেয়ে শহরের ভেতরে প্রবেশ করেছে এবং আমার ঠিক পেছনেই যে জায়গাটি দেখছেন, এরকম কিন্তু সিলেট নগরীর অনেকগুলো ওয়ার্ডে পানি ঢুকে গেছে এবং এখানকার প্রায় 20,000 মতো মানুষ এবং 4000 পরিবার তারা কিন্তু পানিবন্দী আছেন এবং মানুষ কিন্তু কিছুটা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আছেন। যখন আকস্মিক বন্যা শুরু হয়েছে, এরপর থেকে কিন্তু গতকাল বৃষ্টিপাত অনেকটাই কম হয়েছিল এবং যে চেরাপুঞ্জিতে আসলে প্রবল পরিমাণ বৃষ্টিপাত হয়, যে বৃষ্টিপাতের কারণে সিলেটেও বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাতের কারণে নদীর পানির উচ্চতা বৃদ্ধি পায়। ইতিমধ্যেই কিন্তু সুরমা নদীর পানির যে উচ্চতা সেটা কিন্তু বিপদসীমার উপরেই আছে এবং যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মানুষজন আশঙ্কা করছেন যে বন্যাটি
আরো ভয়াবহ হতে পারে এবং কিছু কিছু এলাকাতে মানুষজন তাদের যে বাসাবাড়ির যে নিয়মিত কাজকর্ম আছে সেগুলো কিন্তু এই বন্যার পানির মধ্যেও তাদেরকে চালিয়ে যেতে হচ্ছে এবং পুরো যে উপজেলার যে অবস্থা সীমান্তবর্তী এলাকা সেগুলোতে কিন্তু ত্রাণ সামগ্রী দেওয়া অব্যাহত আছে এবং আজকে বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির যিনি প্রধান ইমরান আহমেদ এমপি, তিনি সিলেট 4 আসনের এমপি, তিনি কিন্তু আজকে এই বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করতে আসবেন এবং সব মিলিয়ে প্রশাসন কিন্তু তাদের যে পদক্ষেপ সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন এবং সব মিলিয়ে বন্যা পরিস্থিতিতে কোনো ভয়াবহ রূপ যাতে না হয় সেটা তারা দেখার চেষ্টা করছেন। তো মালিহা, এটাই ছিল আমার কাছে থাকা সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এদিকে উপকূলে ক্রমেই ফুটে উঠছে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতচিহ্ন। নোয়াখালীর হাতিয়া উপজেলার লক্ষাধিক মানুষ তাদের বসত ভিটা, মাছের ঘের ও হাজারো গৃহপালিত পশু হারিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধান সড়ক, ব্রিজ ও কালভার্ট। এদিকে বরগুনায় 46,912টি পুকুর তলিয়ে প্রায় 35,40,00,000 টাকার মাছের ক্ষতি হয়েছে। প্রতিনিধিদের রিপোর্ট, জানাচ্ছেন ইমরুল কায়েস। বেলাল হোসেন হাতিয়ার নিঝুম দ্বীপের বান্দাখালী গ্রামের বাসিন্দা। ঘূর্ণিঝড় রেমালের অস্বাভাবিক জোয়ারে পুরো এলাকা প্লাবিত হলে স্রোতে ঘর ভেসে যায় তার ঘরে থাকা স্ত্রী ও শাশুড়ি কোনো মতে রক্ষা পেলেও সর্বস্ব হারায় তারা। সকালে দেখি ঘর নাই। শুধু বেলাল হোসেনই নয়, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার লক্ষাধিক মানুষ। চারিদিকে শুধু ক্ষতর চিহ্ন, তার উপরে আবার দেখা দিয়েছে খাবার সংকট। সবচেয়ে বেশি ক্ষতির শিকার উপজেলার চরাঞ্চলের বাসিন্দারা। স্থায়ী বেড়িবাঁধ না থাকায় প্রায় 3,500 বসতভিটা বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধান সড়ক, ব্রিজ, কালভার্ট। বন্ধ রয়েছে দ্বীপের এক প্রান্তের সঙ্গে অন্য প্রান্তের যোগাযোগ। বেড়িবাঁধে সব সিঁড়ি চলে গেছে, সব দোকানদার মাল সব চলে গেছে। সরকার যা স্বাভাবিক ব্যবস্থা ছিল এগুলো চলে গেছে। দোকানের উপরও, গদির উপরও 10 ফুটের মতো পানি হয়েছে, মানুষের মাল সামান নষ্ট হয়ে গেছে। কিছু খাইতে পারতে পারি না। সরকারিভাবে ত্রাণ না পৌঁছালেও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হচ্ছে বলে জানায় স্থানীয় জনপ্রতিনিধিরা। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় আনুমানিক 200 কিলোমিটার মতো রাস্তা আপনার একদমই নষ্ট হয়ে গেছে। মাটির কাঁচা রাস্তাগুলো, মানুষ যে রান্না করবে সেরকম অবস্থাটাও নাই। বেড়িবাঁধ না থাকার কারণে গাইসার চর, ঢালচর এবং নিঝুম দ্বীপ খুব বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রেমালে বরগুনায় 35,40,00,000 টাকার মাছের ক্ষতি হয়েছে। জেলা মৎস্য বিভাগ জানায় 46,912টি পুকুর, 2,135 হেক্টর জলাশয় তলিয়ে প্রায় 50,000 জেলে পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ধার দেনা ও ঋণ নিয়ে মাছ চাষ করলেও ঋণ পরিশোধের দুশ্চিন্তায় হতাশ জেলেরা। এমন পরিমাণ পানি হয়েছে যে পানিতে আমরা কুলাইতে পারি না। 4 থেকে 5 লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। আমরা এই জায়গায় 10 লাখ টাকার আদার জায়গায় খাওয়ানো হয়ে গেছে আমার। ঘূর্ণিঝড়ের আঘাতে লন্ডভন্ড হওয়া শেষ সম্বলটুকু গোছাতে ব্যস্ত দুর্গতরা। ত্রাণ সহায়তা না পাওয়ায় ক্ষোভে ফুঁসছে তাদের অনেকেই। আমরা তলাই কাজে ভাঙ্গে, আবার গড়ি, আবার ভাঙ্গে, এরকমই চলতে থাকে। কাজে আমাদের কোনো পরিবর্তন নাই, কোথাও থেকে কোনো সহযোগিতা পাইতেছি না। অন্তত আমরা স্থায়ীভাবে জানি আমরা থাকতে পারি, সরকার জানি আমাকে এই ব্যবস্থাটা করিয়ে দেয়। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এদের সহযোগিতাটা অবশ্য আমরা এই মুহূর্তে আমাদের এখান থেকে তো করার সুযোগ থাকে না। আমরা সেন্ট্রাল থেকে কিছু সাহায্য যদি পাই তখন সেটা আমরা সেভাবে ডিস্ট্রিবিউট করব। ইমরুল কায়েস, RTV। ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে না পারাদের বিষয়ে চেষ্টা চালানো হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। গেল শনিবার কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের কথা জানান তিনি। রাষ্ট্রদূত জানান, কলিং ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের সময়সীমা গত 31শে মে শেষ হওয়ায় টিকিট না পেয়ে আসতে পারেননি 30,000-এরও বেশি বাংলাদেশি কর্মী। সেই সঙ্গে নতুন করে বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ করার পর মালয়েশিয়া সফরে যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। সেখানে তিনি কুয়ালালামপুর ও পুত্রজায়ায় ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। দর্শক, এই বিষয়ে মালয়েশিয়া থেকে জানাচ্ছেন সহকর্মী মোস্তফা ইমরান রাজু। বাংলাদেশ সহ 15টি সোর্স কান্ট্রি থেকে কর্মী নিয়োগ আনুষ্ঠানিকভাবে বন্ধ করেছে মালয়েশিয়া সরকার। 31শে মের মধ্যে যারা কুয়ালালামপুর বিমানবন্দরে এসে পৌঁছেছে তাদের সবাইকেই যথাযথ নিয়োগকর্তার মাধ্যমে স্ব প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার কথা।
কোনো কর্মীকে এখনো পর্যন্ত মালয়েশিয়া বিমানবন্দর কিংবা মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ গ্রহণ করেনি কিংবা দেশে ফেরত পাঠিয়েছে এ ধরনের কোনো তথ্য এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। মালয়েশিয়ার যে বাংলাদেশ হাইকমিশন রয়েছে সেখানে আমরা যোগাযোগ করেছি এবং হাইকমিশন থেকে জানানো হয়েছে যে কোনো কর্মীকে ফেরত না পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে অভিবাসন বিভাগ। যাদের সব প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে, যাদের নিয়োগকর্তা বিমানবন্দরে গিয়েছেন তাদের কাউকে কিন্তু ফেরত পাঠানো হয়নি। তো মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আমার কাছে এই ছিল সবশেষ। ঈদুল আজহাকে সামনে রেখে আজ থেকে দেশব্যাপী 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু হবে। সকালে মিরপুর পল্লবীতে এর উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ সময় সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি ও 5 কেজি চাল কিনতে পারবেন কার্ডধারীরা। প্রতি লিটার ভোজ্য তেলের দাম পড়বে 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা, চিনি 70 টাকা ও চাল 30 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে সরবরাহ বাড়ায় কমেছে সব ধরনের সবজির দাম। ঝিঙ্গা ধুন্দুল কেজি প্রতি কমেছে 10 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। কাঁচামরিচের দাম 100 থেকে কমে ঠেকেছে 80 টাকা। তবে প্রতিনিয়ত বাড়ছে ডিমের দাম। মাসখানেক আগে 35 থেকে 40 টাকা হালে বিক্রি হওয়া ডিম এখন 50 টাকা। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে গরু, খাসি ও ব্রয়লার মুরগি। বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ। এছাড়াও কোরবানির ঈদের অজুহাতে এখন অস্থির মশলার বাজার। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে ক্ষমতার মসনদে আবারও বসছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার 7ম দফার ভোট গ্রহণ শেষে প্রকাশিত বিভিন্ন বুথ ফেরত জরিপে এই আভাস পাওয়া গেছে। জরিপের ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট জয়ী হতে পারেন 350টিরও বেশি আসনে। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ভারতের লোকসভা নির্বাচনের বুথ ফেরত জরিপের ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের পথে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আভাস মিলেছে 350 আসন পেতে যাচ্ছে এনডিএ জোট। 543 আসনের লোকসভা নির্বাচনে জরিপে দ্বিতীয় অবস্থানে আছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট, যারা পেতে পারে 142টি আসন। শনিবার ভোট শেষে 4টি সংস্থার বুথ ফেরত জরিপ সমন্বয় করে ভোটের ফলাফলের এ আভাস দিয়েছে এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া। নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেতে প্রয়োজন 272 আসন। বুথ ফেরত জরিপ বলছে 2014 ও 2019 সালের মতো এনডিএ জোট থেকে অনেকটাই পিছিয়ে বিরোধী ইন্ডিয়া জোট। 2019 সালের নির্বাচনে বিজেপির এনডিএ জোট পেয়েছিল 352টি আসন। জরিপের আভাস ঠিক থাকলে তৃতীয়বারের মতো সরকার গঠন করবে নরেন্দ্র মোদীর ইন্ডিয়া জোট। আর প্রকৃত চিত্র ভিন্ন হলে বিজেপির রাজত্ব শেষে কে বসবেন ভারতের ক্ষমতার মসনদে, সেটি এখন দেখার বিষয়। मतदान कर रहे हैं प्रधानमंत्री नरेंद्र मोदी। প্রায় 6 সপ্তাহ ধরে 7 দফায় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ শেষ হয় শনিবার, যা শুরু হয়েছিল গেল 19 এপ্রিল। ভোট গণনা শেষে আগামী 4 জুন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। বাজারে গোখাদ্যের দাম বাড়ায় বেড়েছে গরু লালন পালনের খরচ। অস্বাভাবিক হারে বেড়েছে মাংসের দামও। তবে বিক্রেতাদের এমন দাবি মানতে নারাজ ক্রেতারা। তাদের মতে কোরবানি আসলেই নানা অজুহাতে পশুর দাম বাড়ান ব্যবসায়ীরা। কোরবানির পশুর প্রস্তুতি নিয়ে আশিকুল আলমের ধারাবাহিকের আজ শেষ পর্ব। গরুর মাংসের দামে নাবিশ্বাস ভোক্তাদের। কয়েক বছরের ব্যবধানে দ্বিগুণ বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। খামারিরা বলছেন গোখাদ্যের দাম এবং শ্রমিকদের মজুরি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন তারা। পার্শ্ববর্তী দেশ থেকে গরু না আসলে লাভবান হবেন সবাই। গমের আটাটা ওটার দাম কিন্তু হচ্ছে 50 টাকা কিংবা 35 টাকা 40 টাকা এর আপ ডাউন করে এইভাবে, কিন্তু ওইখানে যে দেখা যাচ্ছে গমের ভুসিটা আমাদের তার হচ্ছে থেকে ডবল কিনা লাগতেছে। এইটাই হচ্ছে সব থেকে বড় প্রতিবন্ধকতা। বর্ডারটা বন্ধ থাকলে প্রান্তিক খামারিদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে, আমরা ওনাদের কাছে কিনতে পারবো। আমরা ফ্যাটারিং করে আমরা কাস্টমারদের
সুলভ মূল্যে দিতে পারবো। তবে বিক্রেতাদের এমন যুক্তি মানতে নারাজ ক্রেতারা। তারা বলছেন কুরবানি আসলেই নানা অজুহাতে পশুর দাম বাড়ান বিক্রেতারা। দাম নিয়ে তাই মিশ্র প্রতিক্রিয়া আছে তাদের। চাচ্ছিলাম যে 400 কেজি থেকে 500 কেজি এই বাজারের মধ্যে, সেই বাজারগুলোর মধ্যে ধরেন হলো 500 টাকায় হলে আপনার 500 কেজির দাম হলো 2.5 লাখ, কিন্তু সেখানে চাচ্ছে 4 লাখ। ফার্মে যে জিনিসগুলো হচ্ছে সেটা হলো অনেক বড় বড় গরু আছে সব ধনী লোকদের জন্য, কিন্তু ইন অ্যাভারেজ যে ছোট গরু সেটা আসলে এখনো কমই আছে। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী এবার কুরবানির পশুর দাম কমতে পারে 5%। তবে প্রান্তিক খামারিরা বলছেন মূল্যস্ফীতির এই বাজারে 20 থেকে 30% বাড়তে পারে পশুর দাম। অন্যদিকে সরকারি হিসেব অনুযায়ী দেশের চাহিদার তুলনায় 22 লাখেরও বেশি পশু রয়েছে বাজারে। তবে সবকিছুর হিসেব ঠিক থাকলে জয় কি প্রান্তিক খামারিদেরই হবে সেটি এখন দেখার বিষয়। আশিকুল আলম, RTV, কেরানীগঞ্জ। আগামী 17 জুনকে পবিত্র ঈদুল আজহা ধরে ঈদ উপলক্ষে আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে সকাল 8টা থেকে অনলাইনে শতভাগ টিকিট বিক্রি শুরু হয়েছে। পশ্চিমাঞ্চলে চলাচল করা সকল আন্তনগর ট্রেনের আসন সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে বিক্রি করা হবে। বরাবরের মতো এবারও ঈদের আগে বিশেষ ব্যবস্থায় 5 দিনের ট্রেনের টিকিট বিক্রি করা হবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে 33,500টি, যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে। বিজ্ঞাপনে আরও বলা হয় ঈদের আগে আন্তনগর ট্রেনের 12 জুনের আসন বিক্রি হবে 2 জুন, 13 জুনের আসন বিক্রি হবে 3 জুন, 14 জুনের আসন বিক্রি হবে 4 জুন, 15 জুনের আসন বিক্রি হবে 5 জুন, 16 জুনের আসন বিক্রি হবে 6 জুন। কাবাডি প্রসঙ্গ। বিকেলে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির সেমিফাইনালে থাইল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়াম ম্যাচটি শুরু হবে বেলা 4টায়। এখনো পর্যন্ত আসরে কোনো ম্যাচ হারেনি আরদুজ্জামানের দল। 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছিল লাল সবুজরা। এদিকে গ্রুপ পর্বে একটি ম্যাচ হেরেছিল থাইল্যান্ড। দিনের দ্বিতীয় সেমিফাইনালে আরেক অপরাজিত দল কেনিয়ার বিপক্ষে নামবে নেপাল। ম্যাচটি একই ভেন্যুতে শুরু হবে বিকেল 5টায়। সকালের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।